ইভিনিং স্টুডেন্টস। আজকে হিস্ট্রি পলিটি হবে, তোমাদের সকলকে আমি ওয়েলকাম করছি। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। প্রত্যেক দিন আমার চ্যানেল হিস্ট্রি পলিটি হবে। আমি আমার সাধ্যমতো তোমাদের থার্ড সেমিস্টার 2026কে লক্ষ্য রেখে পলিটিক্যাল সায়েন্সের জন্য কোশ্চেন অ্যান্সারের ক্লাস করাচ্ছি। আশা করছি ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ। আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদের ক্লাস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় এবং কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার ভিডিওটির যে কমেন্ট বক্স সেখানে জানিও। এবং আমার এই হিস্ট্রি পলিটি হবেরই এটি ফেসবুক পেজ আছে, সেটিও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং আগের যে ক্লাসগুলো তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা ক্লাসগুলোকে দেখো। চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। দেখি আমাদের ক্লাসে আজকে কী কী কোশ্চেন থাকছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, লৌহ পর্দা বা আয়রন কার্টেন শব্দবন্ধটি প্রথমবার আনুষ্ঠানিকভাবে কে ব্যবহার করে? লৌহ পর্দা বা আয়রন কার্টেন শব্দবন্ধটি আনুষ্ঠানিকভাবে প্রথমবার কে ব্যবহার করেন? এখানে উত্তর হবে কি? এখানে উত্তর তোমরা অবশ্যই জানো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেও এই প্রশ্ন সম্পর্কে একটা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। উইনস্টন চার্চিল প্রথম তিনি এই শব্দবন্ধটি ব্যবহার করেন। ঠিক আছে, পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন, দেখি কোনো তথ্য আছে নাকি এই প্রশ্নে। হ্যাঁ, অবশ্যই এই প্রশ্ন সব নিয়ে কিছু তথ্য আমাদের কাছে আছে। অবশ্যই তোমাদেরকে বলবো এটাকে মার্ক করে রেখো এবং নোট করে রেখো। এই ফুলটন নয়, এটা ফাল্টন হবে। ফাল্টন বক্তৃতা 1946 সালে দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন? উইনস্টন চার্চিল। এই বক্তৃতা দিতে গিয়ে তিনি প্রথমবার লৌহ পর্দা বা আয়রন কার্টেন যে ধারণাটি সেটি তিনি দেন, মানে এই যে শব্দবন্ধটি তিনি প্রয়োগ করেন। এবং প্রয়োগ করার কারণ ছিল সেই সময় সোভিয়েত ইউনিয়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন পূর্ব ইউরোপের দেশগুলোতে তাদের মতাদর্শ ছড়িয়ে দিচ্ছিলেন এবং সেই মতাদর্শ আটকানোর উদ্দেশ্যে, মানে ইউরোপকে যে ভাগ করে দিয়েছিল সেই ভাগটাকে তিনি বোঝাতে তিনি লৌহ পর্দা যে ধারণাটি সেটি তিনি দেন এবং এই শব্দটা তিনি ব্যবহার করেন, লৌহ পর্দা বা আয়রন কার্টেন। ঠিক আছে, আমাদেরকে যেটা মনে রাখতে হবে, 1946 সাল ফাল্টন বক্তৃতা, উইনস্টন চার্চিল তিনি ফাল্টন বক্তৃতাও দিয়েছিলেন এবং সেই সঙ্গে লৌহ পর্দা বা আয়রন কার্টেন শব্দটি ব্যবহার করেছিলেন। আরেকটি কথা মাথায় রেখো, ঐতিহাসিকরা যেটা বলা হয়, আমাদের প্রশ্ন আসতে পারে যে ফাল্টন বক্তৃতা মধ্যে দিয়ে, মানে ফাল্টন বক্তৃতাকেই বলা হয় ঠান্ডা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ফাল্টন বক্তৃতার মধ্যে দিয়ে 1946 সালে উইনস্টন চার্চিল দিয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখি পরের প্রশ্ন আমাদের কি বলছে। পরের প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার অপ্রথাগত ধারণা ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে নিচের বিবৃতিগুলি আলোচনা করো। নিরাপত্তার অপ্রথাগত ধারণা ও সন্ত্রাসবাদ, এবং সন্ত্রাসবাদের যে ধারণা সেটা আমরা জানি নতুন এক ধরনের হুমকি বা ভয়, সেটা নিরাপত্তার অপ্রথাগত ধারণার মধ্যেই পড়ে। ঠিক আছে, দেখি সন্ত্রাসবাদ হলো নিরাপত্তার অপ্রথাগত ধারণার একটি অন্যতম প্রধান হুমকি। হ্যাঁ ঠিক, একদম ঠিক। বেশ, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের উদ্দেশ্যে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃত এবং নির্বিচার হিংস্রতা ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারের উপর চাপ তৈরি করার লক্ষ্যই হলো মানে সন্ত্রাসবাদের মূল লক্ষ্য বা সন্ত্রাসবাদের মূল লক্ষ্য। ঠিক আছে, এটাও ঠিক আছে। পরে, সন্ত্রাসবাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে একাধিক দেশের নাগরিক বা ভূখণ্ড যখন যুক্ত থাকে তখন তাকে আন্তর্জাতিক সন্ত্রাস। হ্যাঁ, এটাও ঠিক আছে। আন্তর্জাতিক, আমি আগেই তোমাদেরকে বলেছি সন্ত্রাসবাদের যে সংজ্ঞা সেটা আমি তোমাদেরকে আগে দিয়েছিলাম। তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী সন্ত্রাসবাদের, তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো, এই জন্য আমি সবসময় বলি প্রতিটা ক্লাস অবশ্যই করো, নোট রাখো, বুঝতে পারবে। তাহলে এখানে আমাদের উত্তর কী হবে? এখানে আমাদের উত্তর হবে হচ্ছে বিবৃতি 1, 2, 3 সবকটি সঠিক। পরে চলো এগিয়ে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন আনুষ্ঠানিকভাবে কোন তারিখে প্রতিষ্ঠা হয়েছিল যা প্রতি বছর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। সহজ কথায়, এক কথায়, জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয়? প্রশ্নের উত্তর হবে হচ্ছে 24শে অক্টোবর। 24শে অক্টোবর 1945 জাতিসংঘ প্রতিষ্ঠা হয়। সেই দিনটি জাতিসংঘ দিবস হিসাবে প্রতি বছর পালিত হয়। ঠিক আছে, চল। আচ্ছা, এখানে আমি কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। দেখো, ইনফরমেশনটা এমনভাবে আমি সাজিয়েছি যে তোমাদেরকে যেন বেশি কিছু পড়তে না হয়, মানে একদম যে লাইন যে জায়গা থেকে প্রশ্ন হবে সেই জায়গাটা যেন তোমরা একদম চোখের সামনে তোমাদের ভেসে থাকে। ঠিক আছে, দেখো, প্রতিষ্ঠা 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ দিবস বলেছি। প্রতিষ্ঠাতা সদস্য 51টি দেশ, ভারত সহ প্রশ্ন আসে। সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি, প্রশ্ন আসে মার্কিন যুক্তরাষ্ট্রের। সদস্য সংখ্যা 193টা দেশ, প্রশ্ন আসে। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, প্রশ্ন থাকে। স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হোলি সি এবং ফিলিস্তিন রাষ্ট্র বা প্যালেস্তাইন, প্রশ্ন থাকে। তাহলে প্রত্যেকটা লাইনে কিন্তু প্রশ্ন আছে, অর্থাৎ তোমাকে প্রতিটা লাইন থেকেই যে লাইনগুলো প্রশ্ন সেই জায়গাগুলোকে এক জায়গায় করে আমি প্রশ্ন দিচ্ছি। তাই সুতরাং তোমরা প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্ব দিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে তারা কত বছরের জন্য নির্বাচিত হন? একসাথে দুটো প্রশ্ন করা হয়েছে। আমাদের অপশনটা হচ্ছে 5টি রাষ্ট্র 5 বছরের জন্য, 10টি রাষ্ট্র না, আমাদের উত্তর হবে হচ্ছে অপশন বি, 10টি রাষ্ট্র এবং 2 বছরের জন্য। আমরা জানি নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 15, সেখানে 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য এবং বাকি 5 জনকে আমরা P5 বা পার্মানেন্ট মেম্বার বা স্থায়ী সদস্য হিসাবে জানি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ কত বছর? খুব সুন্দর প্রশ্ন। বিচারকদের কার্যকালের মেয়াদ জিজ্ঞেস করেছে, মানে কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। প্রত্যেকজন বিচারপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 9 বছর। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর মানে কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়? সেটা হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। ঠিক আছে, প্রশ্ন এখান থেকেও আসে যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, ভালো। চলো পরের প্রশ্ন হচ্ছে যে এলটিটিই এর পূর্ণরূপ কি? পূর্ণরূপ থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকে, এরকম অনেক প্রশ্ন, যেমন ইউনেস্কোর একটা প্রশ্ন থাকে পূর্ণরূপ লেখো। আমরা আগের দিন পড়ছিলাম আগের ক্লাসে রিলস রেসিপ্রোকাল লজিস্টিক এগ্রিমেন্ট, যেটা সেই ধরনের প্রশ্ন, এরকম প্রশ্ন থাকে। তো এলটিটি থেকেও একটা প্রশ্ন আমরা দেখতে পেলাম। তো এখানে এলটিটির পূর্ণরূপ কি? এলটিটি হচ্ছে শ্রীলঙ্কার একটি সন্ত্রাসবাদী সংগঠন, এটি শ্রীলঙ্কা থেকে অপারেট হতো। পরবর্তীকালে এটিকে শ্রীলঙ্কা সরকার এটিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে। আচ্ছা, এলটিটির পূর্ণ অর্থ কি? এলটিটির পূর্ণ রূপ হচ্ছে লিবারেশন অফ টাইগার্স অফ তামিল এলাম। ঠিক আছে, এলটিটির পূর্ণ রূপ। ঠিক আছে, এবার পরের প্রশ্ন চলে যাই আমরা। বাহ, একটা সুন্দর প্রশ্ন, স্তম্ভ মেলার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। স্তম্ভ মেলার কি প্রশ্ন আছে? আচ্ছা, স্তম্ভ মেলার প্রশ্ন আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। হ্যাঁ, এখানে দেখো কি বলছে। আসলে এখানে যে প্রশ্নটা রয়েছে এটা দেখে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তাদের সঙ্গে তাদের দেশের যে মিল সেটা খুঁজতে দিয়েছে তোমাদেরকে। তো দেখো, জওহরলাল নেহরু প্রথমে কোন দেশ হবে? জওহরলাল নেহরু আমরা জানি তিনি ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। জোসেফ টিটো হচ্ছে যুগোস্লাভিয়া। আচ্ছা, গামাল আবদেল নাসের তিনি হচ্ছেন মিশর। আচ্ছা, আমি একটু যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বোধহয় সুবিধা হবে ব্যাপারটা দেখতে বুঝতে। আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে, প্রথম হচ্ছে জওহরলাল নেহরু, তিনি ভারতবর্ষের ছিলেন। তারপরে আসছে হচ্ছে তোমার জওহরলাল নেহরুর পরে আসছে হচ্ছে তোমার জোসেফ টিটো, তিনি হচ্ছেন যুগোস্লাভিয়া। বেশ, তারপরে আসছে হচ্ছে গামাল আবদেল নাসের, তিনি হচ্ছেন মিশর। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে সুকার্নো ছিল ইন্দোনেশিয়া। এবং শেষ কোয়ামি নক্রুমা, তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ঘানার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে আমাদের এখানে অপশন কোনটা? উত্তর হিসেবে আমরা কোন অপশনটাকে বেছে নেব? একের হচ্ছে সি। দেখো 1C দুটো আছে, মেলানোর সময় কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে উত্তরটা দেখে মিলিয়ে তবে গিয়ে ওইবারে মার্কটা করবে। তাহলে 1 সি, 2 হচ্ছে হবে আমাদের হচ্ছে ডি। 2 যদি ডি হয় তাহলে আমরা এখানে একটাই অপশন পাচ্ছি, এই অপশনটা 1C 2D, 3 হচ্ছে ই, 4 হচ্ছে এ, আর 5 হচ্ছে বি। আমাদের একটাই উত্তর পেলাম। ঠিক আছে, আমাদের উত্তর এটাই হবে অপশন এ। চলো পরে আমরা চলে যাই পরের প্রশ্ন হচ্ছে আবার একটি স্তম্ভ মেলার প্রশ্ন পাওয়া গেছে। কি বলছে স্তম্ভ মেলার প্রশ্নে? এখানে সঠিক মিলটি বা আইডেন্টিফাই দ্য কারেক্ট ম্যাচ করতে বলেছে। আচ্ছা, এখানে হচ্ছে সংস্থার সাথে মানে প্রতিষ্ঠানের সাথে তার সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা মিলাতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে সদর দপ্তর এবং সেই সঙ্গে সংস্থা বা এজেন্সি। ঠিক আছে, এটিও এই ধরনের প্রশ্ন অবশ্যই তোমরা পাবে, ম্যাচিং তোমরা আগেও করেছো এই প্রশ্ন, তো তোমাদের সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও। সেই জন্যই আমি প্রশ্নগুলো এনেছি, চিন্তার এই প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের প্রস্তুতি চলতে থাকবে। চলো কি বলছে দেখো, প্রথম হচ্ছে ইউনেস্কো লাস্ট ক্লাসে আমি করিয়েছি, লাস্ট ক্লাসে ইউনেস্কো কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে কোথায়? প্যারিস, ফ্রান্স। পরে ডাব্লিউএইচও সদর দপ্তর আমরা কোথায় জানি? জেনেভায় অবস্থিত। তারপরের প্রশ্ন ইউনিসেফের কোথায় অবস্থিত? ইউনিসেফের হচ্ছে নিউ ইয়র্ক সিটি। আর শেষ অপশন হচ্ছে শেষ পয়েন্ট, সংস্থা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। অর্থাৎ আমাদের এখানে উত্তর হয়ে যাওয়ার কথা হচ্ছে একের হচ্ছে ডি। এখানে দুটো আবার অপশন দেখতে পাচ্ছি, দেখো এ আর বি দুটোতেই একের ডি আছে, কিন্তু দুইয়েরটা এক্ষেত্রেও তাই আছে। তিনের ক্ষেত্রে দেখো প্রথম দুটো অপশন কিন্তু মিলেছে, এ আর বি কিন্তু ম্যাচ করেছে। এই অপশন মেলানোর ক্ষেত্রেও কিন্তু একটু ভালো করে মানে ম্যাচিংয়ের প্রশ্ন একটু সময় নেবে, কিন্তু একটু ঠিকঠাক যদি করতে পারো তবে এই উত্তরটা ভালো হবে, নাহলে অনেক সময় উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তিনের কি হবে? তিনের এক্ষেত্রে অপশন হচ্ছে আমাদের ইউনিসেফ, সে হচ্ছে অপশন বি। তাহলে আমরা এখানে অপশন বিটা নেব, কারণ এখানে অপশন বিটাই একমাত্র ম্যাচ করছে, অপশন এটা কিন্তু উত্তর হবে না। নেক্সট চলে যাই আমরা
পরের প্রশ্ন হচ্ছে সল্ট ওয়ান, এটি একটি চুক্তি ঠান্ডা যুদ্ধের সময় হয়েছিল। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স কোন বছর স্বাক্ষরিত হয়? সল্ট ওয়ান কোন বছর স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হবে হচ্ছে 1972 সালে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়। চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। এবং আজকে আমাদের শেষ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি ভারতের পরমাণু নীতির মূল বৈশিষ্ট্য বা স্তম্ভ? কোনটি মূল স্তম্ভ? খুব ভালো করে মূল স্তম্ভ বলেছে, কিন্তু মূল স্তম্ভ দেখো মূল স্তম্ভ কোনটা বলছে। নো ফার্স্ট স্ট্রাইক, পরমাণু অস্ত্রের প্রথম আঘাত বা স্ট্রাইক নীতি, পরমাণু অস্ত্রহীন রাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলা চালানো, পারমাণবিক অস্ত্রের ভীতি প্রদর্শন। এখানে প্রথম অপশন অর্থাৎ নো ফার্স্ট স্ট্রাইক, এটা বাদে প্রশ্নটা অপশনটা দিয়ে করে ফেলা যাচ্ছে, প্রথমটা বাদে বাকি অপশনগুলো কিন্তু ভারতের পরমাণু নীতির সাথে যায় না। অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে কোনটা? প্রথমটা, অপশন এ, নো ফার্স্ট স্ট্রাইক বা প্রথম আঘাত না করা, মানে বা নো ফার্স্ট ইউজও, এটা অনেক সময় এইভাবেও থাকতে পারে, নো ফার্স্ট ইউজ বা প্রথম ব্যবহার না করা। ঠিক আছে, নো ফার্স্ট স্ট্রাইক বা নো ফার্স্ট ইউজ দুটোই হবে ভারতের পরমাণু নীতির যে প্রধান বৈশিষ্ট্য বা স্তম্ভ। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।